5 আগস্টের পর অপপ্রচারের শিকার বিএনপি, বলছেন দলটির নেতারা। পিআরের মাধ্যমে একটি পক্ষের ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চান নাহিদ, ভুক্তভোগী অভিযোগ করলে দলটির বিচার সম্ভব, বলছে প্রসিকিউশন। খুলনায় নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র। পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ আদালতের। গুলশানে টিলিপের প্লট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ। এবং জেনজিদের দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স। পুলিশের সঙ্গে সংঘর্ষ, তরুণদের বিক্ষোভ সহিংস হচ্ছে পেরু ও নেদারল্যান্ডসেও। স্বাগত। এখন বিকেলে আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। বাংলাদেশের জাতীয়তাবাদের মূল মন্ত্রে 24-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর 5 আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে বেশি বেশি অপপ্রচার চলছে বলে অভিযোগ করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তারা কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি নেতারা বলেন, গত 15 বছরে তাদের দল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে, কিন্তু এখন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যে কথা বললে হয়তো অত্যুক্তি হবে না, ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রে। সেই গণ অভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশীলব হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন, যাতে করে বিগত 2024-এর গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। বালু মহলের সাথে বিএনপির লোক জড়িত যদি থাকে, জামাতের লোকও জড়িত আছে, সেটাও গণমাধ্যমে আসছে। গণমাধ্যমে যে আসছে না তারা সেটাও আসছে, কিন্তু সেটা বেশি ফলাও করে প্রচার করছে না। সিলেটের পাথর উত্তোলনের সাথে জামাতের নেতার নাম পাওয়া যাচ্ছে, নারীঘটিত বিভিন্ন ঘটনার সাথে নাম পাওয়া যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিএনপি করছে কিন্তু বিএনপি তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে ওটা তো ফলো করে আপনারা বলছেন না। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, পিআর ইস্যুতে একটি পক্ষ আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এই পদ্ধতিতে নির্বাচন হলে মানুষ তা প্রত্যাখ্যান করবে বলেও মন্তব্য করেন তিনি। এসব পদ্ধতির কথা ভুলে গিয়ে আসুন না জনমত যাচাই করি, সেই জনমতের ভিত্তি করে পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা যদি অর্জন করতে পারেন আমরা জিন্দাবাদ দিব, কিন্তু ষড়যন্ত্র করে বিএনপিকে কোনো নির্বাচন থেকে পিছপা হওয়ার কোনো সময় এখন আমাদের আর নাই। আবারও এই ইউনূস সাহেবের আমলে এই নির্বাচনের সময় ঐক্য বিনিষ্ট করে ফ্যাসিবাদকে আনার আবার একটি ষড়যন্ত্র করেন, দোষারোপ আপনাদের ঘাড়ে যাবে। রাজনীতির এই সংকটময় সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। বিনিষ্ট করার একটা ষড়যন্ত্র আবার চলছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। পিআর পদ্ধতি নিয়ে সমাধান দলগুলোকেই করতে হবে, এ নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো অবস্থান নেই। সকালে কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে সাম্প্রতিক এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং তার পেছানোর সুযোগ নেই। বিস্তারিত প্রতিবেদনে।
নির্বাচন ও পিআর পদ্ধতি নিয়ে আলোচনার টেবিল থেকে রাজনৈতিক দলগুলো এখন রাজপথে। যুগপৎ কর্মসূচি, সম্মেলন, সেমিনারে চলছে মত দ্বিমত প্রকাশ। কিন্তু এসব বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? বেসরকারি সংস্থা ইনোভেশন কনসাল্টিং ৮ বিভাগের ১১,০০০ মানুষের মধ্যে জরিপ চালায়। জনগণের নির্বাচন পালস শীর্ষক জরিপের ফলাফল রোববার ডেইলি স্টার ভবনে তুলে ধরা হয়। মানুষ যে নির্বাচনমুখী এটা এখনই দেখা যাচ্ছে। জরিপ বলছে উচ্চশিক্ষিত ব্যক্তিরা সংসদের উচ্চকক্ষে পিআর ব্যবস্থা সম্পর্কে বেশি সচেতন ও অপেক্ষাকৃত বেশি ইতিবাচক মনোভাব পোষণ করেন। একই সাথে ৮৬.৫% উত্তরদাতা মনে করেন সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন ফেব্রুয়ারিতেই হওয়া উচিত। নির্বাচনে ভোট দিতে আগ্রহী ৯৪% উত্তরদাতা। যেখানে একটা না দুটো না অনেকগুলো কমপ্লেক্স সিদ্ধান্তর কথা বলা আছে। তবে নির্বাচনকালীন সংঘর্ষ বা সহিংসতা নিয়ে আশঙ্কায় আছেন প্রায় ৫৫% মানুষ। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিয়ে ৭৮.৭% উত্তরদাতা ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। আগামী নির্বাচন খুব পরিষ্কারভাবে বুঝাবে যে সভা সমাবেশ করে আসলে মানুষের ওপিনিয়ন সোয়ে করা যাবে না। সোশ্যাল মিডিয়া মানে নতুন যুগের মানে এইভাবে হয়তো পলিটিশিয়ানরা অনেকেই এটা এখনো বুঝতে চাচ্ছেন না, বোঝেন না যে এটার মানে তারা সোশ্যাল মিডিয়া কি করে, ফেসবুকে বসে সারাদিন কি করে, মানে এটার গুরুত্ব অসীম। ১৪ মাস পরেও জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাজের গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে প্রেস সেক্রেটারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। এ সময় পিআর পদ্ধতির সমাধান রাজনৈতিক দলগুলোকেই করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়ে সরকার এখানে যাবে না, এটা পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন, তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোন পথে যাবে। এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো নাই, এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে, আপার হাউস না কোন হাউস, এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই। জরিপে গেল ৬ মাসে চাঁদাবাজি বেড়েছে বলে মত প্রায় ৫৬%। একই সাথে বয়স্কদের তুলনায় পুলিশ ও প্রশাসনের প্রতি বেশি অনাস্থা প্রকাশ করেছে তরুণরা। এটা ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে এই সিভিল ডিবেট। তৌহিদুল তারেক, এখন ঢাকা। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের অপরাধে শুধু শেখ হাসিনা নয়, পুরো আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করার দাবি জানান জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। সেই সঙ্গে আওয়ামী দোসরদেরও নিষিদ্ধ চান তিনি। ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, কামাল সহ ৩ জনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর দ্বিতীয় দিনের জেরা শেষে সব জানান তিনি। বিস্তারিত রাব্বি হোসেনের প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে বলা হচ্ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলামই হবেন শেখ হাসিনার মামলার শেষ সাক্ষী, কিন্তু শেষ হয়েও হলো না শেষ। রোববার জানা যায় এই মামলায় আরও 2 জনের সাক্ষ্য নেবেন ট্রাইব্যুনাল। এদিন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরার মুখে নাহিদ ইসলাম বলেন, আন্দোলনের সময় ব্যক্তি নাহিদকে গুম ও নির্যাতনের জন্য ট্রাইব্যুনালে আসেননি, সমগ্র জাতির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সাক্ষ্য দিতে এসেছেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার সরকারের পতন ছিল বৈধ। ব্যক্তি শেখ হাসিনা নয়, রাজনৈতিক অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, বিচারিক প্রক্রিয়ায় দলটিকে নিষিদ্ধ করতে হবে। যেই সরকার সেই সময়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, নির্বিচারে গুলি চালিয়েছে, তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা, তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ, এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই। পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচার করার সুযোগ আছে ট্রাইব্যুনালে। এদিন শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে। দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ, তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল, তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে। যারা ভিকটিম পরিবার, তারা যদি দল হিসেবে কেউ এদের বিচারের জন্য আসেন, তাহলে হয়তো আরও বিষয়টা সহজ হতে পারে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 6ষ্ঠ দিনের সাক্ষ্য দেন আবু সাইদকে বাঁচাতে চাওয়া প্রত্যক্ষদর্শী জুলাই যোদ্ধা সিয়াম হোসেন আয়ান। আবু সাইদ ভাইকে স্পেসিফিক তাকে হত্যার সাথে যারা যারা জড়িত। রাব্বি হোসেন, এখন ঢাকা। খুলনায় নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক। তোপের মুখে উচ্ছেদ অভিযান শেষ না করেই পিছু হটে প্রশাসন। স্থানীয়রা বলছেন, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করতে দেয়া হবে না।
রামিম চৌধুরীর প্রতিবেদন। দশকের পর দশক জায়গা দখল করে গড়ে ওঠা বসতি উচ্ছেদ করতে গিয়েই বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। খুলনার মজগুনি বাস্তুহারা কলোনির স্থানীয়রা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। একসময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে খুলনার মজগুনি বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের নামে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর। অভিযান শুরু না হতেই টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বাসিন্দারা। ভেঙে দেওয়া হয় এক্সিবিটর। সকাল 10টার পর পুলিশ লাঠিচার্জ করলে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত হয় প্রায় অর্ধশতাধিক। স্থানীয়দের দাবি, পুনর্বাসন ছাড়া তাদেরকে উচ্ছেদ করতে দেওয়া হবে না। রোহিঙ্গা যদি বাস করতে পারে, আমরা তো বাংলাদেশের নাগরিক। এই 200 বা 170 প্লাস পরিবার, এদেরকে একটু সরে নেওয়ার জন্য আমাদের মিনিমাম সময় দেন। আমাদের অকৃতভাবে এই হাউজিং এর কিছু কর্মকর্তা আমাদের উপর লাঠিচার্জ করছে। এরা নিজের হাউজিং এর লোক, তারা এসে এদের উপর লাঠিচার্জ করছে। তাদের সহযোগী পুলিশও আমাদের উপরে লাঠিচার্জ করছে। আমাদের বাসস্থান কিভাবে কি থাকা থাকবে সেটা সরকারের পক্ষ থেকে আমরা চাই। এক পর্যায়ে পুলিশ পিছু হটলে উচ্ছেদ অভিযান স্থগিত করা হয়। পুলিশ বলছে, পরিস্থিতির এড়াতে বেলা 12টার দিকে ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশ সহ প্রশাসনের কর্মকর্তারা। নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজকে অভিযানটা পরিচালনা করা হয়। পরবর্তীতে সকালবেলা প্রথমে যখন আসা হয় তখন আমাদের ম্যাজিস্ট্রেট ওনারা উপস্থিত ছিলেন। তারা তাদেরকে ব্রিফ করে, আমরা ব্রিফ করি। আমরা যখন উচ্ছেদের উদ্দেশ্যে রওনা করি, ভিতরে যাওয়ার চেষ্টা করি, এর প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছুটতে থাকে এবং আমাদের অনেকেই আহত হয়। আমরা পরবর্তীতে ব্যাক আসি। খুলনার মজগুনির বাস্তুহারার 2 একর জায়গায় বাস করছেন প্রায় 200 পরিবার। 1987 সালে গৃহায়ন কর্তৃপক্ষ পাশের এই জায়গাটি লটারির মাধ্যমে প্লট আকারে বিক্রি করে। 35 বছর পার হলেও এখনও জায়গা বুঝে পাননি 42 প্লট মালিকরা। এর আগেও বেশ কয়েকবার উচ্ছেদ পরিকল্পনা করলেও স্থানীয়দের বাধার মুখে বন্ধ করতে হয় বারবার। রামিম চৌধুরী, এখন, খুলনা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থগিত করা হয়েছে পোষ্য কোটা। এদিকে গতকাল শিক্ষার্থীদের দ্বারা শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। অচল অবস্থা কাটাতে উপাচার্যের বাসভবনে বসেছে জরুরি সিন্ডিকেট সভা। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে সিন্ডিকেট সভায় কি বিষয়ে আলোচনা এখন পর্যন্ত হচ্ছে এবং শিক্ষকদের কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে? সাকিব, গতকাল এই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের পোষ্য কোটার বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু করে। এটি মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের যে প্রধান ফটকটি সেখানে, আর ভিতরে উপাচার্য সহ এখানে সিন্ডিকেট যারা সদস্য আছেন তাদের নিয়ে জরুরি একটি সিন্ডিকেট সভা চলছে। এবং আজকের যে এজেন্ডা, তার মধ্যে অন্যতম একটি এজেন্ডা হচ্ছে পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ে থাকবে কিনা, এই ইস্যুকেই মূলত তারা তুলে ধরছেন তাদের আজকের এই সভায়। এরপর আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন তারা আজকে পূর্ণ দিন কর্মবিরতি, যেটি তাদের কর্মসূচি ছিল, সেটি কিন্তু পালন করছে। এখন পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে এবং তারাও অপেক্ষা করছেন এই সিন্ডিকেট সভা থেকে আসলে কি সিদ্ধান্ত আসে। আর এদিকে বিক্ষোভকারী যারা ছিল শিক্ষার্থীরা, তারাও অপেক্ষায় আছেন যে এই সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত আসে, পোষ্য কোটা থাকবে কি না। যদি বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা থাকে তাহলে শিক্ষার্থীরা আবার নতুনভাবে তাদের যে কর্মসূচি আছে সেটি কিন্তু পালন করবেন। এবং যদি পোষ্য কোটা বহাল না থাকে তখন এখানে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা তারা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের যত কার্যক্রম আছে সেগুলো বন্ধ করে দেওয়ারও কিন্তু আভাস দিয়েছে, আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে ক্যাম্পাসের সার্বিক বিষয় নিয়ে যদি আমি বলি, এখন পর্যন্ত পুরো ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের আশেপাশেই অবস্থান করছে এবং তারা অপেক্ষায় আছে এখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তের পরপরই মূলত এখানে বোঝা যাবে যে আসলে শিক্ষার্থীদের কর্মসূচি কি হবে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী যারা শিক্ষক আছেন তাদের কর্মসূচি কি হবে। বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন সামনে আর মাত্র 4টি দিন বাকি আছে। তার আগেই বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নতুনভাবে যখন এখানে আসে, তার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থাকে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা চায় যে রাকসু নির্বাচন সঠিক সময় হবে এবং পোষ্য কোটা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বন্ধ করে দিতে হবে। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন মারুফ হাসান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনে আজ প্রার্থী তালিকা যাচাই বাছাই করা হচ্ছে। এরপর আগামীকাল প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জমা দেওয়া মনোনয়নগুলোতে প্রয়োজনীয় তথ্যগুলো আছে কিনা, ডোপ টেস্টের রসিদ, সমর্থকদের ছবি স্বাক্ষর বিষয়গুলো ঠিকমতো আছে কিনা তা যাচাই বাছাই করা হবে। এরপর মঙ্গলবার অভিযোগ গ্রহণ এবং নিষ্পত্তি করা হবে। বুধবার পর্যন্ত করা যাবে প্রার্থীতা প্রত্যাহার। 25শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। তবে এরই মধ্যে প্যানেল ঘোষণা, ইশতেহার তৈরি, প্রচারপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। রাজধানীর গুলশানে স্টার্ন হাউজিংয়ে একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রাজুকের প্লট দুর্নীতির মামলার চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা। রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে স্টার্ন হাউজিং লিমিটেডের 3 কর্মকর্তা সাক্ষ্য দেন। এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান। এ নিয়ে 3 মামলায় 15 জন সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 6 অক্টোবর ধার্য করেছেন আদালত। এর আগে সাক্ষীরা আদালতকে জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাবে নিয়ম বহির্ভূতভাবে পূর্বাচলে 30 কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 23 জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত। চাঞ্চল্যকর এই মামলায় নতুন তথ্য দিচ্ছে দুদক। এদিকে গেল রাতে চট্টগ্রামের আনোয়ারায় সাবেক মন্ত্রীর স্ত্রীর গাড়ি চালকের বাসা থেকে 23 বস্তা নথি উদ্ধার করে, যাতে ভারতসহ আরও নতুন 4 দেশের সম্পদের সন্ধান পেয়েছে দুদক। হুসাইন জিয়াদের প্রতিবেদন। দুদকের মামলায় রোববার সকাল 11টায় শুনানি শেষে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দেন দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। দুদক কর্মকর্তারা জানান, নাম সর্বস্ব এক প্রতিষ্ঠানের আড়ালে বিদেশে 25 কোটি টাকা পাচারের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তাদের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলছে। যুক্তরাজ্য, আমিরাত ও যুক্তরাষ্ট্রে 600রও বেশি বাড়িসহ 582 কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়। তখন দুর্নীতি দমন কমিশন তার ট্রান্সফার যাতে করতে না পারে, সেজন্য আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেছিলাম। মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। দুদক জানায়, এই রেড নোটিশ জারির আবেদন মঞ্জুরের কাগজ পুলিশ মহাপরিদর্শকের মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে, যাতে বিদেশে থাকা এই দম্পতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। অনুমোদন হয়েছে, আমরা এখন আইজিপির মাধ্যমে এটা ইন্টারপোলে পাঠাবো। এই প্রক্রিয়াটা আমরা দ্রুততম সম্পন্ন করব। ইন্টারপোলে পাঠানোর পর তাদের চলাচল বন্ধ হবে এবং তারা যে এখন সম্পত্তিগুলো হস্তান্তর করে ফেলতেছে, এই সম্পত্তি হস্তান্তর বন্ধ হবে এবং ভবিষ্যতে এই সম্পত্তিগুলো দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। এদিকে শনিবার ভোরে চট্টগ্রামের আনোয়ারায় রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে অভিযান চালায় দুদক। সেখানে পাওয়া যায় 23 বস্তা নথিপত্র। অভিযানের খবরে এসব নথিপত্র কয়েকবার গোপনে সরিয়ে ফেলা হয়, যেখানে বিদেশে থাকা সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘর তালাবদ্ধ গত 3 দিন ধরে, সেই ঘরটা খোলা হচ্ছে না। পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভেঙে ভিতরে গিয়ে 23 বস্তা আলামত পাই। সেই আলামতগুলা এখনও বদ্ধ অবস্থায় আছে। আমরা 2-1টা টেস্ট কেসে খুলছিলাম, তো টেস্ট বেসে খুলে দেখলাম যে সাইফুল চৌধুরী যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে, এই সম্পদগুলার মালিকানা, সম্পদগুলার ভাড়া আদায়, সম্পদগুলার যে বিভিন্ন ব্যয়ের তথ্য, এই তথ্যগুলো ওখানে রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক ভূমিমন্ত্রীর 2 ঘনিষ্ঠ সহযোগী আরামিড সিমেন্টের কর্মকর্তা আজিজ ও উৎপল দত্তকে রিমান্ডে নেওয়া হয়।
তাদের তথ্যের ভিত্তিতে অভিযানে এসব নথিপত্র উদ্ধার করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর। এছাড়া সফরকালে ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে অনুষ্ঠিত হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক সভায় অংশ নেবেন তিনি। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন তার রাজনৈতিক নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াত ইসলামের নায়েব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। ২রা অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর লক্ষ্যে মাসের মধ্যেই বই ছাপানোর দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠান চূড়ান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সরকারি ও অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, চলতি বছরের টিকাদান কর্মসূচির জন্য আপাতত ইউনিসেফ থেকে টিকা কেনার সিদ্ধান্ত হয়েছে। এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কীরকম ছিল, কাগজের কী ছিল, প্লাস কারা একাধিক পাচ্ছে, ইসে করছে কিনা, মনোপলাইজ করছে কিনা, আমরা সেই কথাটা লিস্টটাকে আর যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে দেব টিকা আর কি। ওটা ইপিআই এক্সটেন্ডেড প্রোগ্রাম ফর ইমিউনাইজেশন, ওটা সেজন্য চেয়েছে 6 মাসের জন্য চেয়েছে, আমরা 3 মাসের জন্য বলেছি। ইউনিসেফের থ্রুতে দেবে, তবু আমরা বলেছি ইউনিসেফের সাথে নেগোশিয়েট করে ওদের কমিশনটা একটু কমানো যায় কিনা, 3 মাসের জন্য আপাতত আনো, আর বাকি 3 মাসের জন্য একটু কম্পিটিটিভ বিডিংয়ে যদি ইউনিসেফের মধ্যে যদি আমরা আরও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে আনতে পারি, সেটা তাদেরকে এক্সপ্লোর করতে পারি। আসন্ন দুর্গাপূজায় বাড়তি নিরাপত্তার জন্য ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আর বলেন, দুর্গাপূজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৯০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। আপনারা জানেন যে পূজা আমাদের শুরু হবে হলো ২৬ তারিখ থেকে, না ২৮ তারিখ থেকে, কিন্তু আমাদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে হলো ২৪ তারিখ থেকে। আমরা এখন ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের যে থানা পুলিশ রয়ে গেছেন, তারপরে র্যাব, বিজিবি, আনসার, এরও এখনও পেট্রোলিং করবে, বাট অন গ্রাউন্ড ডিপ্লয় হয়ে যাবে হলো 24 তারিখ থেকে। কক্সবাজার বা চিটাগাঙে থেকে না, এডিবিয়ানে যে বরগুনা, পটুয়াখালী, ভোলা এইসব এলাকা থেকেও কিন্তু চাউল এবং সার চলে যায়। এই জন্য আমরা স্পেশালি যেটা এটা সাগর দেওয়া যায়, নেভি এবং কোস্টগার্ডকে আমরা ইনস্ট্রাকশন দিছি, এটা যেন যেইভাবে হোক এটা বন্ধ করতে হবে। আর আমাদের থেকে যায় এই সব জিনিস, আর আসে হলো মাদক, যেটা নিয়ে কোনো ইয়েই নাই, যেটা ক্ষতি ছাড়া ওটার কোনো লাভই নেই। মহালয়ায় শুরু দুর্গোৎসবের দিন গণনা। ভোরে চণ্ডীপাঠে আবাহন ঘটেছে দেবী দুর্গার, সূচনা হয় দেবী পক্ষের। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করার জন্যই পৃথিবীতে এই দিনে অবতরণ করেন। মহালয়ার 7 দিন পর 28 সেপ্টেম্বর মহাষষ্ঠী। আরও জানাচ্ছেন তানজিলা খান মেম। ঢাকে পড়েছে কাঠি, আশ্বিনের হাওয়ায় হাওয়ায় বার্তা শারদীয়া দেবী দুর্গার আগমনের। অবসান হতে চলল সনাতন ধর্মাবলম্বীদের 1 বছরের অপেক্ষার। ভোরের আলো ফুটতেই শুরু হয় মহালয়ার ক্ষণ। কিছুক্ষণ চণ্ডীপাঠ আর মাঝে গান এবং নৃত্য পরিবেশনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে 1.5 ঘণ্টা ব্যাপী মহালয়ার আয়োজন। আর এরই মধ্য দিয়ে মর্তে আহ্বান জানানো হয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে। শাস্ত্রমতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হন এই মহালয়া তিথিতে। মহালয়া তিথিতেই দেবী দুর্গাকে মর্তে আগমন করেন। এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। বছর পেরিয়ে আবারও মায়ের আগমনের প্রার্থনা করেন ভক্তরাও। পূজার আমেজ একদম শুরু হয়, আর প্রতি বছর এর জন্য ওয়েট করা। দেবীর আগমন উপলক্ষে দেবীকে আমরা আজ থেকে বরণ করে নিলাম। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক শুভেচ্ছা।
সব কিছু যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়, সবাই যেন সুখী থাকে। সবাই মিলে আমরা যেন খারাপটাকে ধ্বংস করে ভালো শক্তি, শুভ শক্তিকে জাগ্রত করতে পারি। মহালয়ার আয়োজন উপভোগ করতে এসে মুগ্ধতা প্রকাশ করেন প্রতিবেশী দেশগুলোর রাষ্ট্রদূতরা। পূজা উদযাপনের কোনো শঙ্কা নেই ও পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। We all know Durga Puja is very important festival for all of us, and I feel so blessed to come back to the premises of Dhakeshwari Temple, and every time I come here I feel so blessed and more enlightened. I feel that way all the time. In the company of Ma Durga and all the wisdom and strength and light that she brings, we were transported to all those sentiments and emotions where we seek peace, harmony, unity amongst all of us. And I'm really so honored to have this chance to come here. পুজো এবার বেড়েছে গতবারের চেয়ে, তার মানে উৎসবের আঙ্গিকটা প্রসারিত হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সরকার আমাদের নিশ্চিত করেছে। তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে। সকাল ৯টায় হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। পুরাণ মতে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না। ফলে অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে এবং বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চায়। তাই ব্রহ্মা, বিষ্ণু ও শিব ত্রয়ী সম্মিলিতভাবে মহামায়ার রূপে অমোঘ নারী শক্তি সৃষ্টি করেন এবং দেবতাদের 10টি অস্ত্রে সুসজ্জিত হয়ে সিংহ বাহিনী নিয়ে দেবী দুর্গা 9 দিন ব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করেন। মহালয়ার অমাবস্যার সকালে পিতৃপুরুষরা পৃথিবী থেকে বিদায় নেন এবং কৈলাস পর্বত থেকে পৃথিবীতে রওনা করেন দেবী দুর্গা। সঙ্গে থাকে তার 2 কন্যা লক্ষ্মী, সরস্বতী এবং পুত্র গণেশ ও কার্তিক। এরপর 9 দিন ঘরে ঘরে ভক্তদের মাঝে তার কৃপা বজায় রাখেন দেবী দুর্গা। মহালয়ার দিনই পিতৃপুরুষ যারা পরলোক গমন করেছেন তাদের শান্তি কামনায় দেবী দুর্গার আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। তানজিলা খান মিম, এখন ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য। স্থানীয় সময় বিকেলে আনুষ্ঠানিক এই ঘোষণা দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গেল জুলাই মাসেই এই আভাস দিয়েছিলেন স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকার জানায় ইসরায়েল অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি না হলে এবং শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের বিরোধিতা করলে সেপ্টেম্বরে নিজেদের অবস্থান থেকে সরে আসবে যুক্তরাজ্য। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনকে। মূলত এটাই ছিল স্টারমার প্রশাসনের শেষ আলটিমেটাম। বার্তা সংস্থা বিবিসির দাবি, ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যের এমন অবস্থান ব্রিটিশ পররাষ্ট্রনীতির বড় পরিবর্তনের উদাহরণ। যদিও যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল, ক্ষোভ প্রকাশ করেছে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি পরিবারের সদস্যরা। জেনজিদের দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স। দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে, যার কারণে আটক অভিযান চালাচ্ছে ফিলিপিন্সের পুলিশ। অন্যদিকে সহিংস রূপ নিয়েছে পেরু এবং নেদারল্যান্ডস হওয়া তরুণদের বিক্ষোভও। পেনশন সংস্কার এবং ইস্যুতে প্রশাসনের অনীহা এবং দেশজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন লাতিন আমেরিকার দেশ পেরুর শিক্ষার্থীরা। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নেপালের পর এবার ফিলিপিন্সেও বইছে জেনজি প্রজন্মের ডাকা দুর্নীতি বিরোধী বিক্ষোভের ঝড়। বন্যার উদ্দেশ্যে বরাদ্দ তহবিলে নেতা, মন্ত্রী ও সরকারি আমলাদের দুর্নীতিতে ফুঁসে উঠেছে সাধারণ জনতাও। ঘোষণা দিয়ে রোববার সকাল থেকে রাজধানী ম্যানিলার রাস্তায় নামে হাজার হাজার মানুষ। প্ল্যাকার্ড হাতে স্লোগানে ছড়াচ্ছে উত্তেজনা। এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। সড়কে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর মধ্য দিয়ে বন্যা নিয়ন্ত্রণ জালিয়াতির প্রতিবাদে বেশ কয়েকদিন ধরে চলমান আন্দোলন এখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। কষ্টার্জিত অর্থ থেকে দেয়া করের মাধ্যমে দেশের উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলে জানান বিক্ষোভকারীরা। Unfortunately,
authoritarianism and plunder continue to plague our country. So we are here to demand action from the government. We are here to demand accountability against corrupt officials in the government. চলতি মাসের শুরুতে একটি নির্মাণ সংস্থা প্রায় ৩০ জন হাউস সদস্য এবং গণপূর্ত ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে নগদ অর্থ গ্রহণের অভিযোগ এনেছেন। এরপর দেশটির অর্থ বিভাগ জানায়, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির কারণে ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত $2 বিলিয়ন সমপরিমাণ ক্ষতি হয়েছে। তবে পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, দেশটির জলবায়ু সংক্রান্ত প্রকল্পগুলোতে ক্ষতির পরিমাণ আসলে প্রায় $18 বিলিয়ন। এরপর থেকেই মূলত শুরু হয় বিক্ষোভ। এদিকে সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর জেনজি প্রজন্মও। পেনশন সংস্কার ইস্যুতে প্রশাসনের অনীহা ও দেশজুড়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা। প্রেসিডেন্ট দিনে বালুয়ার্তের শাসন ব্যবস্থার বিরুদ্ধে স্লোগান দিতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এরপর জেনারেশন জি মার্চ শীর্ষক এই প্রতিবাদ কর্মসূচি দমাতে কাঁদানি গ্যাস ও শিল্ড ব্যবহার করেছে পুলিশ। এই অবস্থায় শনিবারের পর রোববারও বিক্ষোভ জারি রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। Jóvenes, incluso personas mayores, estamos aquí indignados por la inseguridad, delincuencia, sicariato. Podemos ver por acá, por favor, una cantidad inmensa de policías, bastantes policías acá solo únicamente para intimidar, para reprimir. বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডসও। শনিবার হেগে শহরে অভিবাসন বিরোধী আন্দোলনে নামায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর বিক্ষোভ সমাবেশের নিয়ম ভঙ্গ ও পুলিশের উপর হামলার অভিযোগে আটক করা হয় অন্তত ৩০ জনকে। পুলিশ সহ অনেকে আহত হওয়ার খবরও পাওয়া গেছে। এমনকি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। এ ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ডিক স্কুফ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন বিকেল শেষ করব, তবে শিরোনামগুলো জানাবো আরও একবার। ৫ আগস্টের পর অপপ্রচারের শিকার বিএনপি, বলছেন দলটির নেতারা। পিআরের মাধ্যমে একটি পক্ষের ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা। আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ চান নাহিদ, ভুক্তভোগী অভিযোগ করলে দলটির বিচার সম্ভব বলছে প্রসিকিউশন। খুলনা নগরীতে বাস্তুহারা কলোনিতে গণপূর্তের উচ্ছেদ অভিযান ঘিরে রণক্ষেত্র। পুলিশ এলাকাবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক। সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আদেশ আদালতের। গুলশানে টিউলিপের প্লট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ। এবং জেনজিদের দুর্নীতি বিরোধী বিক্ষোভে উত্তাল ফিলিপিন্স। পুলিশের সঙ্গে সংঘর্ষ, তরুণদের বিক্ষোভ সহিংস হচ্ছে পেরু ও নেদারল্যান্ডসেও। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/এখন TV।